রান্না করেছিলাম, কালকে করেছিলাম ডাল করেছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে। পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবে, এটা ঘটনা, কিন্তু আমরা না বড্ড বেশি আজকাল জাজমেন্টাল হয়ে যাচ্ছি, তাই না বলো? শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর বললাম কারণ এখন বাজে 1:24। সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, এইমাত্র স্নান টান করে এলাম, তো মনে হলো তোমাদের সামনে আসি। তো কেমন আছো আমার সব পুরনো আর নতুন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে কত তারিখ? আজকে এপ্রিলের 25 তারিখ, বৃহস্পতিবার। তো এই সময় যথারীতি আমি একা, আর এই বেলাতে কোনো রান্না করি না, আমি জানোই যে একবারে রাত্রিরের রান্না করি মেয়ের জন্য। তো একটু অর্ডার দেবো ব্লিঙ্কিট থেকে, ওর জন্য একটু চিকেনের অর্ডার দেবো, তো তারপরে রান্না করব। এমনি পেঁয়াজ আছে, আলু আছে, একটু দই দিলাম, টক দই, আর মানে দেবো, মানে রেডি করে রেখেছি, দেওয়া হয়নি এখনও। তো তারপরে রান্না করে দেবো, ওকে একটু পাতলা করেই ঝোল করে দেবো। পেঁপেও রয়েছে, একটু পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে চিকেনের একটু ঝোল করে দেবো, মানে পাতলা বলতে টেলটেলেও নয়, কিন্তু আবার মশলা কম দিয়ে আর কি। কারণ গরমটাও তো যথেষ্টই, সেই জন্য একটু হালকা স্পাইসি অত না হয়। কালকে রাত্রিরে রান্না করেছিলাম, কালকে করেছিলাম ডাল করেছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, মুসুরির ডাল একটু গাঢ় গাঢ় করে, ইয়ে ফোড়ন তোমার জিরে ফোড়ন দিয়ে করেছিলাম কালকে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা এই দিয়ে ওটা করেছিলাম। মটর ডাল ভেজানো ছিল। হ্যাঁ, তো মটর ডালের বড়া তো ইউজুয়ালি করি এমনি, তো অনেক সময় পোস্ত ছিটিয়ে করি। তো কালকে পোস্ত ছিটালাম, তার সঙ্গে মাথায় হঠাৎ কি ভূত চাপলো, মনে হলো দেখি একটু নতুনত্ব কিছু। আতপ চাল আমি নিয়ে এসেছিলাম, কামিনী ভোগ আতপ এখানে পাওয়া যায় না, এখানে তোমার ওই সবই বাসমতি রাইসই পাওয়া যায়। তো ওই আতপ চাল এনেছি 1 কৌটো, তো সেইখান থেকে খানিকটা বেশ আতপ চাল দিয়ে দিলাম। তো বেশ কটকটে হয়েছিল বড়াটা, একটু অন্যরকম টেস্টি হয়েছিল, ক্রাঞ্চি হয়েছিল। হ্যাঁ, তো সেইটা। আর তো ভাত যেমন হয়েছে, আর করেছিলাম ডিম পোস্ত দিয়ে, আমার মেয়ে পোস্ত মগজ কাজু বাটা দিয়ে ডিমের একটা প্রিপারেশন ভীষণ ভালোবাসে, তো সেইটা দিয়ে ডিম করে দিয়েছিলাম ওকে। তো এটাই। হ্যাঁ, এই ছিল কালকে রাতের রান্না। রান্না করে উঠে সব বাসন কোসন মেজে সব রেডি করে রেখেছিলাম, তারপরে মেয়ে আবার আমি খেয়ে উঠে আবার যেটুকু বাসন ছিল মাজতে যাচ্ছিলাম, তো দু একটা মাজার পরে ওকে না 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 তুমি বসো গিয়ে বলে তারপরে বাকি বাসন ওই মাজলো। তো এই হলো কালকে মানে রাতের বেলা এই রান্না। আর সব থেকে বড় কথা কি, কাল জানো সব রেডি করেছি, ডিম সেদ্ধ বসিয়ে আমি পেঁয়াজ টেয়াজ কাটতে বসেছি ওই বারান্দা, রান্নাঘরের ওই কোণা করে, বারান্দার মধ্যে, বারান্দায় মানে খানিকটা বারান্দায় খানিকটা রান্নাঘরে, এরকম করে বসে ওখানে কাটছি। কাটা হয়ে গেছে সব, কেটে টেটে উঠে দেখছি ওমা গ্যাস বন্ধ, মানে গ্যাস শেষ। গ্যাস মানে সিলিন্ডার শেষ হবে না কেন বলো? গত বছর আমি যখন মানে 23শে জানুয়ারিতে এসেছিলাম, তখন এই সিলিন্ডারটা লাগানো হয়েছিল। ভাবো, সেই সিলিন্ডার তো 23 পুরো গেল, 24-এর গিয়ে আজকে এপ্রিল মাস, কালকে ছিল 24 তারিখ, তাই তো? 24 তারিখ ছিল কালকে। এত এত দিনে গিয়ে ফুরোলো, ভাবো। কোনো দোষ নেই। তো যাই হোক, মেয়ে অফিস থেকে ফেরার পর বললাম, ও ফোন করে দিল, তো দিয়ে গেল। তারপরে রান্না করলাম, যেহেতু রেডি করাই ছিল সব, সেই জন্য একটু দেরি হলো, তো অত অসুবিধা নেই। খাওয়া দাওয়া হয়ে গেল, তো এই হলো ব্যাপার। গ্যাস আছে এখন। তো রান্না আমি যেমন করি ওই বিকেলের দিকে করে নেবো, গরম গরম একদম। ভাত আর মাংসের ঝোলই করবো আজকে, আর কিছু করবো না। তো এখন মনে হয় তোমাদের সঙ্গে কিছু গল্প করি, তার কারণ সেরকমই মানে রান্না রাত্রির দিকেও বিকেলের দিকেও ঠিক এখানে না অতটা ঠিক সুবিধাজনকভাবে সবটা পাচ্ছি না আর কি। যেখানে আমার ট্রাইপডটা সেট করে ইয়ে করবো, খুব একটা হচ্ছে না, বা তখন মনে হচ্ছে আচ্ছা করে নিই, গরম লাগছে করে নিই। বাড়িতে যেরকম যেটুকু হয়, তো বাড়িতেও তো সবসময় সবটা দেখিয়ে উঠতে পারি না, জানোই তোমরা, শরীরের কারণেও পারি না, বা অন্যান্য নানা কারণে। তো ঠিক আছে, বাড়িতে গিয়েও হয়তো সেই রকমই হবে, যেটুকু যা হোক কথা বলা, এই তোমাদের সঙ্গে যেটা প্রত্যেক দিনকার ইন্টারাকশান, এটা একটা বড় ব্যাপার। আর দুপুরের দিকে এখন লাইভ করছি, যেহেতু লাইভে খুব ভালো রেসপন্স, আর আমারও ভালো লাগছে, সময়টা কাটছে। তো বাড়ি গিয়েও সেই রকমই থাকবে ইচ্ছে, একটু ইয়ে করার, লাইভ করে তারপরে রেস্ট নেব। তো কালকে কিছু কমেন্টসের দিয়েছে, অনেকে বলেছো যে আমার নাম নাওনি, অনন্যার নাম নিইনি বোধহয়, অনন্যা বন্দ্যোপাধ্যায়। আর দাঁড়াও, আর একজন বলেছে আন্টি তোমার সঙ্গে আরি। আমি কালকেই বলেছি সরি, আমি সবগুলো কমেন্ট আসেনি বলে, মানে সব কমেন্টগুলো দেখতে পাইনি, যেগুলো দেখেছি সেগুলো। মমতার নাম করেছিল, মমতা মিত্র। মাম্পু বলে একজন দিয়েছে, সীমা দাস নাম করেছিলাম কিনা জানি না। আলোনাথ, হ্যাঁ আলোনাথ, ইনি দিদি, ওনার এজ বলেই দিচ্ছেন 62। মল্লিকার নাম করেছিলাম নিশ্চয়ই। সমিতা গাঙ্গুলি, মৌসুমি লায়েক,
দেবিকা ভট্টাচার্য বোধহয় বলেছিলাম, বিদিশা উমা এদের তো বলেইছি, শান্তশ্রী, ওকে আমি আদর করে শান্তু বলি, শান্তুর নাম কালকে নিতে ভুলে গেছি, সেই জন্য দীপান্বিতা আছে রয়, রীনা সিনহা আছে, তপতি ঘোষ আছে, দীপশিকা আছে, আর এনজয় উইথ রিনি, যাই হোক মোটামুটি নূপুর মিত্র, সবারই বোধহয় মিতা লর্ড, সবারই সুতপা চৌধুরী, হ্যাঁ মোটামুটি সবারই নাম নিয়েছি। তারপরেও যদি মানে আজকে বাকি নিয়ে নিলাম যেটুকু আমার মানে ইয়েতে আছে। তো তোমাদের নাম নিই বা না নিই, তোমরা সবসময় আমার এখানে রয়েছো, ভেতরে রয়েছো, এবং তোমাদের জন্যই এই যে কালকে দেখো পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবে, এটা ঘটনা, কিন্তু আমরা না বড্ড বেশি আজকাল জাজমেন্টাল হয়ে যাচ্ছি, তাই না বলো? মানে কাউকে আমরা ঠিক সঠিকভাবে চিনি না, জানি না, এমনকি ইভেন এটা সোশ্যাল মিডিয়া, এখানে ভার্চুয়াল দুনিয়া বলে বলছি না, আমাদের আশেপাশের মানুষজনকেও হয়তো আমরা কিন্তু খুব ভালোভাবে তার ভেতরে তার সে কীভাবে তার জীবন যাপন করছে সবটা কিন্তু আমরা জানি না, কিন্তু না জানার পরও আমরা জাজ করে ফেলি, খুব সহজেই আমরা মানুষকে জাজ করি, ভীষণ জাজমেন্টাল হয়ে যাচ্ছি আমরা। কিন্তু সেটা কতটা ঠিক বলো? চট করে সহজে জাজ করে নেওয়াটা ঠিক না, কারণ আমার জীবন তুমি যাপন করোনি, তোমার জীবন আমি যাপন করিনি, প্রত্যেকের নিজস্ব জীবনে সমস্যা রয়েছে, প্রতিকূলতা রয়েছে, ভালো লাগা রয়েছে, ভালো থাকা রয়েছে, নানান কিছু নিয়েই একটা জীবন। একটা জীবনে যেমন শুধুই খারাপ থাকে না, আবার একটা জীবনে শুধুই ভালো থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের জীবনে খারাপ থাকার মানে পরিমাণটা যখন বেশি হয়ে যায়, তখনই হয়তো সে অবশ্যই সে একটু কষ্ট পায়, তার কষ্টটা হয়তো বা সে একটু কাউকে বলে হালকা হতে চায়। তো তার মানে এই নয়, আমি বারবারই বলি যে গোটা পৃথিবীতে শুধুমাত্র আমি একা কষ্টে আছি বা আমি দুঃখী মানুষ, একদমই নয়। হাজার হাজার মেয়ে এবং মহিলা রয়েছে যারা প্রতিদিন লড়াই করে চলেছে, প্রতিদিন তাদের স্ট্রাগল চলছে, তাদের পরিবারটার টিকিয়ে রাখার জন্য, সংসারটা টিকিয়ে রাখার জন্য, সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকার জন্য প্রতিদিন স্ট্রাগল চলছে। কিন্তু কজন শান্তিতে থাকতে পারছে? আমি বারবার বলি, সুখের প্রয়োজন নেই, শান্তি দাও। সুখ অর্থাৎ যদি শান্তি থাকে না, অটোমেটিক্যালি সুখ আসবে, কিন্তু শান্তি নেই, সেই সুখটা কিন্তু কখনোই সুখ নয়। আমার কাছে হয়তো রয়েছে কিছু, আমার হাতে না হয় অর্থ রয়েছে, আমার না হয় কিছু সম্পদ রয়েছে, আমি না হয় একটা সচ্ছল জীবনযাপন করি, কিন্তু সেই জীবনযাপনে যদি শান্তি না থাকে, তাহলে সেই সুখটা, সেইটাকে আমি উপভোগ করতে পারবো আদৌ? আমার তো মনে হয় না। বাড়ি গাড়ি এগুলো থাকতেই পারে, কিন্তু শান্তি যদি না থাকে, সেই বাড়িতে বাস করা বা সেই গাড়িতে চড়ে ঘোরার মধ্যে কোনো আনন্দ থাকে না, কোনো সুখ থাকে না, থাকতে পারে না, কারণ সবটাই নির্ভর করে শান্তির উপর। মনটা যদি ভালো থাকে আমাদের, তাহলে আমরা টোটো করেও যদি ঘুরি, আমরা টুকটুক বা টোটো যেগুলো, তাতে চড়েও যদি ঘুরি না, যদি শান্তি থাকে মনে, সেটাই আমার মনে হবে মার্সিডিজ, চলো ঘুরছি, বেড়াচ্ছি, নিজের ফ্যামিলি নিয়ে আনন্দে ঘুরছি, তাই না? তো সুখটা অবশ্যই প্রয়োজন, কিন্তু সুখটা তখনই সুখ বলে মানে আমরা সেটা সুখে পর্যবসিত হবে শান্তি থাকলে, শান্তি পেলেই সুখ অটোমেটিক্যালি আসবে। তো হ্যাঁ, যেটা আমার কথা অনেকে বলেছো যে সাজের কথা নিয়ে বলেছে, আমি জানি না, কোনো খুব কম সংখ্যক, কিন্তু কিছু মানুষের খুব সমস্যা হয় আমাকে সাজতে দেখলে। আরে ভাই, আমি তো সারাদিন এরকমভাবেই থাকি চিরদিনই, যেদিন যখন একটু বাইরে যাই তখন একটু সাজতে সবাই ভালোবাসে, মেয়েরা সাজতে ভালোবাসে, আমিও সাজতে ভালোবাসি। আর যেটা বলেছি, মানুষ ডিপ্রেসড থাকলে সাজার কথা ডক্টররা সাজেস্ট করেন, সাইকোলজিস্ট বলো, সাইকিয়াট্রিস্ট বলো, কাউন্সিলিং করেন যারা, তারা সাজেস্ট করেন যে একটু সাজবেন, কোনো কিছু নেই। আমি এর মধ্যে আমাদের একজন অভিনেত্রী, বাংলা ইন্ডাস্ট্রির শ্রীলেখা মিত্র, তার একটা ইন্টারভিউ দেখছিলাম, বললো যে যখন আমি ডিপ্রেস থাকি, আমি নিজেই একটু লিপস্টিক নিই, একটু চুলটা ভালো করে একটু আঁচড়াই, একটুখানি হালকা করে কাজল, বাড়ির মধ্যে কোথাও যাচ্ছি না, কিন্তু ওটাতেই মনে হলো, বা এই লিপস্টিকটা, বা এটা ভালো লাগছে, এটা তো আমাকে ভালো লাগছে, খানিকক্ষণ ওটা করে মনটা একটু ভালো হয়ে গেল। এইটাই হচ্ছে ব্যাপার। সাজ মানে, আমার যার জীবনে এত কষ্ট, সে সাজে কি করে? এই কথাগুলো না ভীষণ বালখিল্যের মতো, মানে কোনো ম্যাচিওর পার্সন বলছেন। হ্যাঁ, আমার ম্যাচিউরিটি কম, আমি বলছি, আমি স্বীকার করি, আমার অত সাংসারিক ম্যাচিউরিটি নেই, কিন্তু তাই বলে যারা কমেন্ট করবে তারা তো একটু ম্যাচিওর ওয়েতে কমেন্ট করবে। এটা কিন্তু স্বতঃসিদ্ধ প্রমাণিত যে মানুষ মন খারাপে থাকলে একটু ভালো গান শোনা বা বই পড়া, একটু সাজা, একটু কোথাও, আমি বারান্দাতেই বসে আছি নিজের মনে, কিন্তু একটু পুরনো স্মৃতিচারণ করা, কিছুটা সময় কিছুটা কষ্ট ভুলে থাকার জন্য মানুষকে এগুলো করতে হয়, না করলে তো এগোতে পারবে না। আর আমাদের তো এরকম নয় যে জীবনটা এখানেই শেষ হয়ে গেল,
জীবনটা কষ্টের চলছে বলে শেষ হয়ে গেল তা তো নয়। প্রত্যেক দিন সকাল হচ্ছে, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠছি, আরেকটা নতুন দিন আমার শুরু হচ্ছে। সেই দিনটা আমি কিভাবে পার করবো সেটা আমায় দেখতে হবে। সেটা যদি আমি সবসময় যে আমার কষ্ট আছে বলেই চলো আমি সেই কষ্ট করেই আমি পজিটিভ ওয়েতে করবো, তার মধ্যে দিন চলতে চলতে আমার নেগেটিভিটি আমাকে গ্রাস করবে। কারণ আমার পারিপার্শ্বিক সমস্ত কিছু নেগেটিভ, তখন নেগেটিভ মানুষ যার সংস্পর্শে রয়েছে সে আমাকে নেগেটিভিটি দেবে। কিন্তু সে নেগেটিভিটি দেবে বলে আগাম আমি সকালবেলা উঠবই মুখ ভার করে, তা তো নয়। বা সেই নেগেটিভিটি দিচ্ছে বলে আমি যদি বাড়ি থেকে কখনো বেরোই আমি সাজবো না, এটা তো কোনো কথা নয়, তাই না? আমার মন ভালো রাখার জন্য আমি একটা মুভি দেখবো, আমি ওয়েব সিরিজ দেখবো, আমি একটু সাজবো। হ্যাঁ, বাইরের রেস্তোরাঁ খাবার আমি খাই না বাইরে, যেহেতু মানে প্রশ্নই নেই ওখানে অর্ডার দিয়ে খাওয়ার, বাড়ি থেকে বেরোইও না, ওখানে থাকলে দেখতেই পাচ্ছ। আর আমার যা এখন কন্ডিশন হয়ে গেল সব কিছু মিলিয়ে মিশিয়ে, তো সেটা বাইরের খাবার তো প্রশ্নই নেই, ঘরেও আমারটা আমি নিজেই করে নেব। হ্যাঁ, তো মানুষটা বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যায়। তোমরা অনেকে কমেন্ট করেছো দেখেছি, আমি সবার রিপ্লাই করার, সব কমেন্ট দেখাও হয়নি এখনও, রিপ্লাই করা হয়নি। যে তোমাকে দেখতে এমনিই ভালো, তুমি সাজলে তোমাকে এ মনে হয়। দেখো আমি ভাই দেখতে ভালো নই কোনো দিন, আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। দেখো তোমরা বলবে যে তোমার কি সারা জীবনই কি কষ্টে। দেখো প্রত্যেক মানুষের কিন্তু বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে আমরা যাই। কারোর এরকম ফেজ থাকে, কারোর বিয়ের আগের জীবনটা ভীষণ ভালো, ভীষণ আনন্দের, বিয়ের পরে অসম্ভব কষ্টের যন্ত্রণা। কারোর আবার বিয়ের আগের জীবনটা অনেক অবহেলিত হয়, অনেক মেয়ে সন্তানের কথা বলছি, অনেক অবহেলিত হয়, অনেক অবহেলার শিকার। বিয়ের পরে দেখা যাচ্ছে তাকে ভীষণ ভালোভাবে তার শ্বশুরবাড়ি অ্যাকসেপ্ট করলো বা তার হাজব্যান্ড অ্যাকসেপ্ট করলো। এক একটা সময় মানুষ এক একটা ফেজের মধ্যে দিয়ে যায়। আমি যখন ছোটো ছিলাম আমাকে শুনতে হতো আমি কালো, আমি রোগা, আমি দেখতে ভালো নই, কুৎসিত শুনতে হতো। ইভেন একদম নিজের লোকেদের কাছ থেকে, ব্লাড রিলেশন নিজের লোকেদের কাছ থেকে, আমি সেটা আর বলছি না, শুনতে হতো। এটা শুনতে শুনতে আমি বড় হয়েছে আমি দেখতে খারাপ। আমার অন্যান্য কাজিনসদের তুলনায় তারা সুন্দরী, তাদের গায়ে রং আছে, তাদের সব কিছু আছে। হ্যাঁ, আমি খারাপ দেখতে, আমাকে প্রেজেন্ট করা যায় না কারোর সামনে। এগুলো আমি শুনেছি, বড় হয়েছি। খুব বললাম তো, কাছের মানুষদের কাছ থেকে, নিকট রিলেটিভস যারা ব্লাড রিলেশন সেরকম, তাদের কাছ থেকে শুনে আমি বড় হয়েছি। সেই জন্য না আমি জানতাম, আমি ওটা জেনেই বড় হয়েছি যে আমি দেখতে ভালো নই। আমি কখনো আমি দেখতে ভালো এটা হওয়ার চেষ্টা করিনি, কারণ আমি জানতাম, প্রতিনিয়ত আমাকে বলা হতো। অনেক বন্ধু বান্ধব এরকম বলতো, তোর মা বাবা দেখতে এত সুন্দর, তুই এরকম এত বিচ্ছিরি দেখতে কেন? বহু শুনেছি। তো এগুলো শুনে আমি কষ্ট কি হতো না? কষ্ট হতো, কিন্তু ওটা আমি মানে মেনে নিয়েছিলাম। আমি জানতাম, আমি মনে মনে এটা মানে মেনেই নিয়েছিলাম কোথাও যে হ্যাঁ আমি দেখতে ভালো নই, আমি দেখতে ভালো নই। আমি একটা মায়ের একটা অর্ডিনারি, সে ফুল ভয়েল শাড়ি ছিল আগের দিনে, সে একটা ফুল ভয়েল শাড়ি বলেছিলাম মা পরবো, মা বলেছিলেন হ্যাঁ অবশ্যই। তো হ্যাঁ, আমি যিনি আমার অসম্ভব কাছের, আমার মায়েরও একদম নিজের মানুষ, ব্লাড রিলেশন আমি বলছি না, রিলেশনটা বলছি না, তিনি বললেন তোমাকে মানাবে না। কত, আমি তখন হার্ডলি ক্লাস 9-10 পড়ি। তোমাকে মানাবে না, অর্ডিনারি ফুল বয়েল শাড়ি, কোনো রকম কোনো গর্জাস না, কোনো কিছু আবরি জাবরি না, লাইটের উপর একটা, তোমাকে মানাবে না। এই যে প্রতিনিয়ত আমাকে বলা হতো তোমাকে মানাবে না, তোমাকে দেখতে ভালো না, হ্যাঁ তোমাকে একটু প্রেজেন্টেবল করার জন্য একটু লিপস্টিক পরিয়ে দেওয়া হলো, একটু কাজল পরিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে আবার অন্য রিলেটিভসরা মজা ঠাট্টা যে আমাদের মেয়েদের এরকম করতে হয় না, দে আর ইন বর্ন বিউটিফুল, গ্রেসফুল, বিউটিফুল। তো এগুলো আমি শুনে শুনে বড় হয়েছি। ওই জন্য আমার না কখনো মানে আমি জানতাম যে আমি দেখতে খারাপ, আমি কুৎসিত, এটা জেনেই আমি বড় হয়েছি, এটা মেনেই আমি বড় হয়েছি। ওই জন্য আমার কখনো একটা সময়ের পর আর খারাপ লাগা ছিল না। আমি জানতাম যে হ্যাঁ চলো আমি খারাপ দেখতে, তো ঠিক আছে আমি খারাপ দেখতে, কিছু করার নেই, চেহারার ওপর তো আমার হাত নেই। আমার মা বাবা সুন্দর, আমার বাবা সুপুরুষ, মা অসম্ভব সুন্দর, আমি দেখতে খারাপ, লোকে বলে তাই, তো চলো ঠিক আছে কী করা যাবে, আমার তো চেহারার ওপর হাত নেই, তাই না? হ্যাঁ, তবে একটা মনের মধ্যে কষ্ট হতো, যে কারণে আমি ভীষণ ঈশ্বরকে ডাকতাম যখন আমি নিজে সন্তান সম্ভবা হলাম। প্রথম একটা প্রার্থনা ছিল যে আমি মেয়ে সন্তান চাই, কারণ আমি মাকে হারিয়েছিলাম তার আগে। আমি কন্যা সন্তান চাই, এবং আমি চাই ভগবানকে এইটুকু বলতাম যে সে যেন একটু, তার গায়ের রঙটা যেন একটু পরিষ্কার হয়, একটু যেন সুন্দর হয়, আমার মতো যেন তাকে সারা জীবন চেহারা নিয়ে কথা শুনতে না হয়। হ্যাঁ, তো এইটা আমি প্রার্থনা করেছিলাম, হয়তো ঈশ্বর কোথাও শুনেছেন। আমি কখনোই বলছি না আমার মেয়ে সুন্দরী বা তবে ছোটোবেলা থেকে ওকে কোনো দিন কেউ অসুন্দর এই কথাটা বা কালো এই কথাটা বলতে পারেনি, এটুকুই আমি বলতে পারি, আর কিছু নয়। আর আমি কিন্তু কোনো ফিল্টার দিয়ে আসি না, হ্যাঁ, উইদাউট এনি ফিল্টার, কোনো রকম ফিল্টার নেই। রেগুলার বেসিসে আমার কোনো রকম না আমার ক্রিম মাখা হয় না কিচ্ছু হয়, তেল মেখে বসে আছে দেখতেই পাচ্ছ, কিচ্ছু না। হ্যাঁ, তো
উইদাউট ফিল্টারই। এখন উইদাউট ফিল্টার যদি তোমাদের মনে হয় পরিষ্কার, হ্যাঁ এখন অনেকে বলে পরিষ্কার, জানি না কেন এত কথা শুনেছি বলে বোধহয় ভগবান বলেছে যে দয়া করে তোকে মোটা করে দেবো, মোটা হয়ে তুই গায়ের রঙটা একটু পরিষ্কার হবে। হ্যাঁ হয়তো বা একটু পরিষ্কার, আমি জানি না, কারণ আমি এখনও সেই ছোটোবেলার ওটাই আমার মাথার মধ্যে গেড়ে বসে আছে কিন্তু, যে আমি দেখতে ভালো নই। হ্যাঁ বলতে পারো তাহলে তুমি সাজো কেন, তারপরেও সাজতে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এটা কোথাও লেখা নেই যে কেউ দেখতে ভালো নয়, কেউ কালো বলে তাকে এই কালারের সে শাড়ি পরতে পারবে না, বা সে এরকম সাজতে পারবে, তার ইচ্ছে সে সাজতে পারে। আমার কারোর হয়তো তাকে মনে হতে পারে বাবা কেমন সাজলো ক্যাটক্যাটে, ওই তো দেখতে মনে হতে পারে, আমার মনে হয় না। আমি কখনো কাউকে অসুন্দর দেখি না, কারণ আমি নিজে শুনে এসেছি যে আমি দেখতে খারাপ। তো মানুষ এর তো ইচ্ছে হবেই, যেমনই হোক। একজন অসম্ভব কৃষ্ণবর্ণ মানুষ চাইতেই পারে একটা খুব সুন্দর ক্রিম কালারের শাড়ি বা ক্রিম কালারের ড্রেস দেখে তার পছন্দ হলো, সে পরতে চাইতেই পারে, তার ইচ্ছে হতেই পারে, পরতেই পারে। এটাতে কেউ তো বাধা দিতে পারি না, বাধা দেওয়া যায় না বা বলাও যায় না যে কেন তুমি পড়ছো। মানুষের ইচ্ছে হতে পারে, আমার ইচ্ছে হলে আমি সাজবো, আমার ইচ্ছে মতন আমি পোশাক পোশাক অবশ্যই আমি বলতে চাইছি আমরা তো অবশ্যই শাড়ি পরি, আর আদারওয়াইজ কুর্তি প্লাজো, শাড়িটাই ম্যাক্সিমাম পরি। তো যেটাই হোক আমি আমার পছন্দ, আমার যেটাতে পরে ভালো লাগবে আমি সেটা পরবো, সেরকম সাজবো। তাতে আমাকে কারোর দেখতে খারাপ লাগলে খারাপ লাগলো। ছোটোবেলায় খুব কষ্ট পেতাম, তাই বলছি অনেক ফেজের মধ্যে দিয়ে গেছি, কিন্তু কি তাই বলে আমি যথেষ্ট আদর পেয়েছি, যথেষ্ট যত্ন পেয়েছি আমার মা বাবার কাছে, যথেষ্ট ভালোবাসা পেয়েছি। কিন্তু কিছু রিলেটিভস, স্পেশালি বলতে পারি আমার মায়ের ফ্যামিলির দিকে, তারা সকলে অসম্ভব সুন্দরী ছিলেন বলে তারা কোথাও হয়তো হিউমিলিয়েট করতেন আমাকে, সারা জীবনই করে এসছে। কিন্তু আমার বাবার বাড়িতে করেনি এটা কেউ, আমার বাবার বাড়িতে কেউ করেনি, টু বি অনেস্ট আমার বাবার বাড়িতে কিন্তু কেউ করেনি। তাদের কাছে যেহেতু আমার বড় জেঠু জেঠিমা নিঃসন্তান ছিলেন, আমার ছোটো পিসি পিসেমশাই নিঃসন্তান ছিলেন, তাদের কাছে একটা সন্তান আসা পরিবারে এটাই বিরাট ছিল। সেই সন্তান মেয়ে কি ছেলে, সেই সন্তান কালো কি ফর্সা, এগুলো তাদের কাছে ম্যাটার করতো না। কিন্তু আমার মায়ের ফ্যামিলি ডেফিনেটলি তারা প্রচণ্ড হাইলি এডুকেটেড, ভীষণ কালচার্ড, তারা তাদেরকে মনে করেন সেটা অবভিয়াসলি তারা আপগ্রেডেড সব কিছু। সেই জন্য হয়তো কোথাও একটু নাক ছিটকানো ছিল, মফস্বলে বড় হয়েছি তো, আমার মেয়ের প্রতিও ছিল সেটা, কোথাও ছিল একটা তারা সবাই সুন্দরী বলে, কোথাও একটা ছিল হয়তো তাদের পরিচয় দিতে লজ্জা হতো, কত হতো, সো হোয়াট, কিছুই নেই। চেহারার ওপর আমার ঠাকুমা একটা কথা বলতেন, ইস্ট বেঙ্গলের মানুষ ছিলেন তো, বাংলাদেশের মানুষ, বলতেন চামের আদর 2 দিনের, কামের আদর সারা জীবনে। চাম অর্থাৎ চামড়ার গায়ের রঙের কদর 2 দিন করবে লোকে, যে বাহ দেখো কী সুন্দর এই মেয়েটা বা এই বাড়ির বউটা কী সুন্দর, কিন্তু যদি সে কোনো কর্মের না হয়, না সে লেখাপড়া ভালো, না সে কোনো কাজ করতে পারে, কোনো কিছুই নেই তার মধ্যে, কোনো কোয়ালিটিস নেই, তখন লোকে বলবে ওই মাকাল ফল, ওই চেহারাটাই আছে, গুণ তো কিচ্ছু নেই, তাই না? তো এইরকম মানুষের বলার, মানুষ বলতে চায়, বলতে ভীষণ জাজ করে, চিরদিন ধরে জাজমেন্টাল মানুষ, ভীষণভাবে জাজ করে। আর এখানে ভার্চুয়াল দুনিয়াতে তো বেশি মাত্রায় জাজ করে, আরও খুব বেশি মাত্রায়। ভার্চুয়াল এমনি জগতেও জাজ করে, এমনি জগতেও আমাদের সোসাইটিতে কি জাজ করা হয় না? একটি মেয়ে যদি রাত 10টার পর, ছোটো শহরে, এরকম বড় শহরের কথা বলছি না, আমাদের মতো ছোটো শহরে রাত 10টার পর এলে ওই দেখো কোথায় গেছিলো, সে হয়তো কোনো তার নিজের কাজেই গেছিলো, বা হতে পারে তার কোনো নিমন্ত্রণে সে গেছিলো, ফিরছে, কিন্তু জাজ করা হয় 10টার পর ফিরছে, বাবা কোথায় ঘুরছিল দেখো গে কার সঙ্গে। আমরা কিন্তু জানলাম না যে সে তার কাজে গেছে, বা তার কোনো ইনভিটেশনে গেছে, কোনো দরকার এসে গেছে, সেটা না আমরা দেখলাম না, কোনো কিছু জানলাম না, আমরা বলে দিলাম। খুব সহজেই আমরা বলে দিতে পারি, মুখ আছে ট্যাক্স লাগে না, মোবাইল আছে কমেন্ট করতে, কোনো কিছু নিজের নেটটা খরচ হয়, এটা তাই জন্য পারি। তো চলো অনেকটা বকবক করে ফেললাম, আসলে মনের যে কথাগুলো হয় সেগুলো মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন কাজকর্ম শেয়ার করার থাকে না সেরকম করে ইচ্ছা হয় না, মনে হয় কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, কিছু কথা বলি নিজের মনের কথা, যেটা শুধু আমার নয়, এরকম হয়তো অনেকেরই মনের কথা, এরকম ফেজের মধ্যে দিয়ে অনেকেই গেছে। আমি ছোটোবেলায় আরও ভালো ফেজের মধ্যে দিয়ে কী ভালো ফেজ বাবার ফ্যামিলি থেকে পেয়েছি, সেগুলোও তোমাদের সামনে বলবো। মানুষের জীবনে প্রত্যেক মুহূর্তে কিন্তু চেঞ্জেস আসে। আজকে আমার যেরকম দিন কাটছে, আগামীকাল আমার সেটা নাও হতে পারে, ভালো হতে পারে, আবার তার থেকেও খারাপ হতে পারে, কিন্তু আবারও আমি অপেক্ষা করবো যে ঠিক আছে চলো আরও 10 দিন পর হয়তো ভালো হতে পারে। প্রতিদিনই চেঞ্জ আসে আমাদের জীবনে, আমাদের জীবনটা পরিবর্তনশীল, জগৎ পরিবর্তনশীল, জীবনও পরিবর্তনশীল। চলো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, গরমে অবশ্যই সবাই যতটা সম্ভব নিজেদেরকে সুস্থ রাখবার জন্য যা যা করা দরকার সব করো, ভালো থেকো, আমার পাশে আমার সাথে এভাবেই থেকো। আমার আজকের এই আবুল তাবুল বকবকানি ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের বলবো আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগে। তো
তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে আগামীকাল নতুন দিনে। আমার এই বকবকানি নিয়েই হয়তো আবার আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিরাপদে থাকো।